স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। উঠে বসুন। তাহি নীরবে উঠে বসল। লিমন পাঞ্জাবির পকেট থেকে উপহার বের করে তাহির সামনে মেঝেতে বসল। নিজের হাঁটুতে তাহির ডান পা উঠাতেই মেয়েটা চমকে পা সরাতেই চাইলে লিমন বলল, বন্ধু ভেবে বিশ্বাস করে চুপচাপ বসুন। বক্স খুলে সোনার পাইল বের করে পায়ে পরিয়ে দিতে দিতে বলল, 1 টাকারই টাকা ছিল, সোনার যা দাম, দুটো কিনতে গেলে কিডনি বেচলেও কমে যেত। অন্য পায়ের জন্য পরে কিনে দিব, আপাতত এই অল্পই গ্রহণ করুন। তাই পায়ের দিকে তাকিয়ে তাহি হেসে বলল, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। অকস্মাৎ তাহি প্রশ্ন করে বসল, সবাই এতবার করে রাশেদের কথা বলে, আপনার শুনতে খারাপ লাগে না? লিমন মুচকি হেসে উত্তর দিল, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, তবু পারি নেড়ে দৌড়ে যেতে, মরতে আসি লাগুককে বুক পেতে অলন পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। বালু ঘড়ির বালু কণার মতো গড়িয়ে পড়েছে সময়ের কাঁটা। সময়ের সাথে স্রোতের পাল্লা দিয়ে চলা যেন প্রকৃতির এক অপার মহিমা। সপ্তাহ পেরিয়ে এলো বলে প্যাকিং চলছে সুলতানা মানসিলে। সমুদ্র অভিযানের পরবর্তীতে কোনো এক দ্বীপের হদিশে যাচ্ছে সাহাদ দিয়া জুটি, যে দ্বীপের নাম খুব কম মানুষের জানা, যার পাড়ি দিতে ভ্রমণ পিপাসুদের শতদিনের আকাঙ্ক্ষা ওর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে পরের দিন ভোরে। ট্রাভেল ব্যাগে সব গুছানো শেষ। লিভিং রুমের সোফাতে বসে আছে সাহাদ পরিবার। আবিরকে বর্ণনা দিচ্ছে গ্যালাপাগোসের। জানিয়েছে আরও একটু বড় হলে আবিরকে নিয়ে যাবে। আবির মনোযোগ দিয়ে শুনছে বড় মামার গল্প। এই সেই প্রশ্নের ঝুলি নিয়ে বসেছে মামার কাছে। আবির প্রশ্ন করলো, মামা, আপনি তো চলে আসবেন, আবার তো অনেক পরে যাবেন, তাহলে আমি সাগর দেখবো কিভাবে? আমাকে কখন সাগরে নিয়ে যাবে? বোনের ছেলেটাকে কাছে টেনে বলল, তোমাকে সমুদ্রে নিয়ে যাব মামা, এখন তো মা যাবে না, তাই তোমাকে নিয়ে যেতে পারছিলাম। শেফালিকে গুটি কয়েকবার প্রশ্ন করেছিল যাবে কিনা। উত্তরে প্রতিবার জানিয়েছে এখন যাবে না। এবার শেফালি ছাড়া আবিরকে নেওয়াটাও বোকামি। আবির ছোট না হলে সাথে করেই নিয়ে যেত। পরিকল্পনা মোতাবেক সব ঠিক থাকলে আবির সহ পাড়ি দেবে ভবিষ্যতে। রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সাহাদ দম্পতি। কামরাতে টুকটাক শাহজার কাপড় গুছাচ্ছে দিয়া। সাহাদ মেয়েকে নিয়ে খেলতে খেলতে প্রশ্ন করলো, ফারা, তুমি কি পেঙ্গুইন ভয় পাও? ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে চেয়ে বলল, দেখিনি তো কখনো, নিশ্চিত ভয় পাবো। এমন প্রশ্ন কেন করছেন? না এমনি, গ্যালাপাগোসে পেঙ্গুইন থাকতে পারে তাই। দ্বীপ যেহেতু থাকতেই পারে, কিন্তু ওগুলো তো সমুদ্রে থাকবে, থোড়াই আমার কাছে আসবে। সাহাদ ঠোঁট টিপে হেসে বলে, তা ঠিক, ভয় পাওয়ার মতো কিছু নেই, এমনি জিজ্ঞেস করলাম দূর থেকে ভয় পাবে কিনা, আবার তাই। ও পুনরায় দিয়া গোছকাজ শুরু করেছে। এদিকে এমপি সাহেব আপন মনে হাসছে। এমন জায়গায় নিয়ে যাচ্ছে যার সম্পর্কে প্রিয়সীর ধারণাটুকু নেই। কি যে হবে এই মেয়ের। সকালেই উড়োজাহাজ যোগে চট্টগ্রাম এসে পৌঁছেছে। সেখান থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর। শিপে উঠতেই নতুন পরিবেশের মুখোমুখি হলো দিয়া। এ যেন ফুলেল অভ্যর্থনা চারিপাশে। বিয়ের সানাই হয়তো এভাবে বাজেনি, তবে পূর্ণ আয়োজন ও শুভেচ্ছায় ভাসিয়ে দিল নেভির প্রতিটি সদস্য এই দম্পতিকে। নেভির সাবেক লেফটেন্যান্ট কমান্ডারের জন্য এইভাবে আয়োজন করবে দিহার ধারণা ছিল না। স্যালিউটে অভ্যর্থনায় বরণ করে নিয়েছে শাহাদ ইমরোজকে। কিছুক্ষণ হলো শিপের কেবিনে এসেছে। দিয়াকে রেস্ট করতে দিয়ে শাহাদ মেয়েকে নিয়ে বের হয়েছে। সকলের আদরের মধ্যমণি হয়ে আছে শাহেজা। সময় পেরিয়ে গেল টেরই পেল না। সাগরের মাঝখানে এসে ক্যাবিনের ভেতর ঢুকতেই বুঝতে পারছে না দিন কি রাত। টানা অনেকক্ষণ ঘুমে থাকার কারণে শরীর ম্যাচ ম্যাচ করছে। সমুদ্রে নেটওয়ার্ক নেই বলতে গেলে। ক্যাবিনের ইন্টারকম ব্যবহার করতে বলেছে শাহাদ। ইন্টারকমে ফোন দিতেই ও পাশ থেকে কেউ রিসিভ করলো। দিয়া জানিয়ে দিল শাহাদকে প্রয়োজন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই ক্যাবিনের দরজায় কড়া নাড়ল শাহাদ।
এক একটা শেপ পুরো ছোট কলোনির মতো, যার মাঝে বেশ কিছু অ্যাপার্টমেন্ট বাড়ি থাকতে পারে। দিয়ার কেবিনও ভীষণ লাক্সারিয়াস। সাহাদ মেয়েকে নিয়ে ঢুকে বেডে বসলো, বলল, নাস্তা এখনো নেওয়া হয়নি কেন? বেশ আগে পাঠিয়েছি। ফ্রেশ হয়ে মাত্র বের হলাম, মাথা ব্যথা কমছে না। তাহলে রেস্ট নাও আর কিছুক্ষণ। মেডিসিন নেওয়ার প্রয়োজন নেই, রেজিস্ট্যান্স হয়ে যাবে। মেয়েকে খাইয়ে দাও। আমার গুরুত্বপূর্ণ একটা কাজ পড়েছে, ওটা সেরে এসে তোমাদের আকাশের তারা দেখাবো। ছানাটার চোখে ঘুম মনে হয়, কেমন করছে চোখ দুটো, তাকিয়ে দেখো। ঠিক আছে, আমি দেখছি। আপনি কাজ সেরে আসুন, এরপর বের হব। সাহাদ সম্মতি দিয়ে বেরিয়ে গেল। ভেতরে স্ত্রী কন্যাকে রেখে এলো, ত্রস্ত পায়ে হেঁটে চলেছে গুরুত্বপূর্ণ কাজটা। শিপের প্রতিটি মানুষ জানে এখনকার সভা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং গোপনীয় যতটা হলে এখন তাদের শিপে জয়েন করেছে ভাইস অ্যাডমিরাল মানিক মোজাম্মেল স্বয়ং। সচরাচর কোনো র্যাঙ্ক বা বড় একাডেমিক অনুষ্ঠানে তিনি আসেন, অথচ আমেরিকা যাওয়ার শিপে ওনার কী কাজ আদেও জানে না বাকি সদস্যরা। বিশেষ সজ্জিত কামরায় এসে উপস্থিত সাহাদ দুজন অফিসার স্যালিউট জানালো। মুচকি হেসে ভেতরে প্রবেশ করলো। চেয়ারে বসে আছে মানিক মোজাম্মেল। স্যালিউট জানালো সাহাদ। এক্স লেফটেন্যান্ট কমান্ডারকে দেখে কিঞ্চিত হেসে বুকে জড়িয়ে ধরলেন। পাশে বসে সবার খোঁজ আনতে চাইলেন। স্ত্রী কন্যাকে দেখা করাবে জানালো সাহাদ। উষ্ণ আলাপচারিতার মাঝে মানিক সাহেব প্রশ্ন করলেন, তোমার নামের বিশেষ লেটার এসেছে লেফটেন্যান্ট কমান্ডার, এখন রিসিভ করবে? না স্যার। পেপার রেডি করা হয়েছে? সব তৈরি আছে, সময় অনুযায়ী সাবমিট হবে। তোমার ফিরতে তো বেশ কিছুক্ষণ লাগবে, তাই না? জি স্যার। দেশ পরিস্থিতি নিয়ে নিজেদের মাঝে বিশদ আলোচনা নিয়ে বসেছে দুজন। সাউন্ড প্রুফ কামরায় আলোচনা বাইরে যাবে না। মানিক মোজাম্মেলের শিপে আসা নিয়ে ফিসফিস আলোচনা হচ্ছিল অফিসারদের মাঝে। দুজন উচ্চ পদস্থ কর্মকর্তা শিপে, তাই সকলে ভীত সন্ত্রস্ত। একজন নেভি প্রধান তো অন্যজন নেভির প্রাক্তন ইউনিট প্রধান ও বর্তমান দেশ সেবক। সামান্য ভুল করলেই দুজনের একজনও বরদাস্ত করবে না। সন্ধ্যা গড়িয়ে রাত। স্ত্রী কন্যাকে নিয়ে শিপের ছাদে আকাশে তারা দেখছে তিনজন। শাহজাদ ছটফট করছে। সাহাদ বুঝতে পারছে মেয়ের মনের অবস্থা। একটু বেড়ে ওঠার পর এমন সুবিশাল সমুদ্র কখনো দেখেনি, তাই হয়তো উত্তেজিত। মেয়েকে কোলে নিয়ে হেঁটে দিয়াকে বলল, ফারা, মেয়ে তো এখনই ছটফট করছে, পরে কি করবে? আপনার মেয়ে না? সাহাদ খানিকটা হতবাক। মেয়ে বলে কি অপমান করলো? চেহারা মলিন হলো। প্রশ্ন করা চাহনিতে তাকালো স্বীয় স্ত্রীর পানে। দিয়া অধর প্রসারিত করে জবাব দিল, রক্তের টান বলছেন? সমুদ্র দেখলে আপনি ঝাঁপিয়ে পড়েন, সমুদ্রকে নিজের বাড়ি বলেন। আর এই মেয়ে কি করে শান্ত থাকবে? শান্ত থাকা যায়? অশান্ত সাগর মাতাকে দেখে বোঝান দেখি আমায়। স্বস্তির শ্বাস সাহাদের যাক। স্ত্রী অপমান তো করেনি। মৃদু হাসি ঠোঁটের কোণে। শাহজাদকে তারা দেখাতে দেখাতে দিয়া বলল, আমরা কেন সমুদ্র পথে যাচ্ছি জানো ফারা? দিয়া দুপাশে মাথা নাড়ল। সাহাদ স্বাভাবিক গলায় বলল, তোমাদের তারা দেখাতে। ভূপৃষ্ঠে আমরা মাটি এবং পানি উভয় উপাদানই পাই। মাটির মোটামুটি সঠিক ব্যবহার হলেও পানি দূষিত, এরপরও পানির অভাব হয় না। বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ শক্তি আলো। দিনের আলোতে সূর্য আমাদের সাহায্য করে, রাতের জন্য আমরা ব্যবহার করি কৃত্রিম আলো। টমাস আলভা এডিসন সর্বপ্রথম 1880 সালে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। আমরা কবিতায় পড়েছি, একবার না পারিলে দেখো শতবার। সেদিক থেকে এডিসন একবার না পারিলে দেখিবে সহস্রবার পণ নিয়ে নেমেছিল গবেষণায়, এবং সে সফল। 999 বার ব্যর্থ হওয়ার পর 1000 বারে সফলতা কেড়ে নিল। এখন প্রশ্ন হলো, 1880 সালের আগে মানুষ কি করত? আলো কি ছিল না? উত্তর হলো, অবশ্যই ছিল। তখন মানুষ রাতের আকাশে তারা দেখত, চাঁদের ফকফকা জ্যোৎস্না ছিল, কুপি ছিল, হারিকেন ছিল। তাহলে এখন আমরা রাতের আকাশে তারা এত স্বল্প দেখি কেন? তুমি উত্তর দাও তো। দিয়া ঠোঁট উল্টে বলে, আপনার মতো এত গবেষণা করি নাকি তারা দেখার সময়? দেখার দরকার, দেখেছি। করতে হবে ফারা, এটা গবেষণা নয়, জানতে হবে। না হলে অদেখাকে দেখার, অজানাকে জানার মজা পাবে না তো।
আচ্ছা শোনো তবে, আমরা কেন স্থলভাগের আকাশে এখন তারা কম দেখি, অথচ সমুদ্র পৃষ্ঠের আকাশটা দেখো কত সুন্দর জল জল করছে? এর কারণ হলো আমরা আলো দূষণ থেকে অনেকটা দূরে চলে এসেছি। স্থলভাগের আলোর ছিটে ফোটাও নেই জলভাগে। স্থলভাগের কৃত্রিম আলোর জন্য রাতের আকাশে তারাদের অনুজ্জ্বল দেখা যায়, তাই আমরা তারা কম দেখি। মাঝে মাঝে রাতের তারাদের স্টার প্যাটার্ন দেখা যায়, বিভিন্ন আকৃতি তৈরি করে তারা একত্রিত হয়ে। সেই স্টার প্যাটার্নকে বলে কনস্টেলেশন। এরা এক ধরনের ইমাজিনারি শেপ তৈরি করে আকাশে। আরও মজার ব্যাপার কি, তাদের প্যাটার্নের আবার নামও আছে। এ ধরো ওরিয়ন, প্যাগাসাস, লিও সহ আরও অনেক। কোনোটি দেখতে শিকারের মতো, কোনোটি দেখতে ঘোড়ার মতো, যেমন তোমার কোহিনূর, আবার কোনোটি সিংহের মতো। সুন্দর না? সাহাদ কথা থামিয়ে স্ত্রীর দিকে তাকালো। দিয়া হা করে তাকিয়ে আছে। মেয়ের দিকে তাকিয়ে দেখে মেয়ে ও বাবার দিকে তাকিয়ে আছে। বিব্রত বোধ করে বলল, ভুল কিছু বললাম? দিয়া মুখ বন্ধ করে বলে, মাস্টারমশাই, এই জন্যেই আপনাকে শিফা ভয় পায়। না হয় ওই দোষী মেয়ে কাউকে ভয় পায় না, আপনাকে কেন পায়? সেদিন জিজ্ঞেস করলাম, তুমি তোমার ভাইজানকে দেখলে ছুটে পড়া টেবিলে কেন আসো? উত্তরে জানালো ভাইজানের প্রশ্নের বান থেকে বাঁচার জন্য। পড়ার টেবিলে দেখলে নাকি প্রশ্ন করবে না। সাহাদ কিছুটা গম্ভীর হয়ে বলল, সরি, বুঝতে পারিনি। হেঁটে মেয়েকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সমুদ্রের গর্জন জোরালোভাবে কানে আসছে। মাঝে মাঝে শিপ নড়ে ওঠে। রাতের দিকে নাকি সমুদ্র উত্তাল থাকে, স্রোতগুলো আছড়ে পড়ছে, যেন সর্বনাশা সমুদ্রের মোহনীয় রূপ। সাহাদের মন খারাপের আভাস। দিয়ার কথা শুনে আচমকা মন খারাপ হলো মানুষটার। তবে প্রতিটি কথা দিয়া মনোযোগ দিয়ে শুনেছে। এত সুন্দর করে গুছিয়ে বলেছে, শুনতেই ভালো লাগছিল, কিন্তু সব ভুলে গিয়েছে। এত তথ্য একসাথে মনে রাখা তো যায় না। স্বামীর সামনে এসে কোমর পিছিয়ে ধরল, আহ্লাদি গলায় বলল, ওগো আমার শ্যাম সুন্দর, রাগ করেছেন বুঝি? রাগ করলে আপনার রূপসী বধূর যে কষ্ট হয় তা কি বোঝেন না? অদ্ভুত সম্বোধনে সাহাদ হেসেই ফেলল। এই হাসি যেন সর্বাপেক্ষা উৎকৃষ্ট হাসি। মানুষটা পুরো বদন একসাথে হাসছে। চোখ জোড়া বড় হয়ে গেল। অধর কোণে হাসি সরছে না। শাহজাও হাসছে ওর বাবার হাসি দেখে। হাসতে হাসতেই সাহাদ বলল, এই প্রথম কেউ এমন সাহিত্যিক সম্বোধন করল। বেশ সুন্দর না? অত্যাধিক সৌন্দর্যবোধক শব্দ। আমি আপ্লুত, পুলকিত, আনন্দিত। আমিও প্রফুল্লিত, উৎফুল্ল, প্রসন্ন আপনাকে আনন্দ দিতে পেরে। কে যেন একটু আগে বলল আমি শুধু পড়াই। এখন যে তিনি নিজেই সব সাহিত্য রস ঢেলে কথা বলছে তার বেলায়। আপনার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা। কতদূর পারলেন? দিয়া দূরত্ব হাতের ইঙ্গিত দিয়ে বুঝিয়ে বলল, দিল্লি আবি বহু দূর। হেসে উঠল মানুষটা। বউটা ভীষণ আদুরে। মাঝে মাঝে এমন সব দুষ্টুমিতে মেতে উঠে মন খারাপের সময়টুকু হয় না। তবে এবার গুরুত্ব নিয়ে বলল, তবে দুঃখিত রূপসী বধূ, ঘুরতে এনে পড়ানো শুরু করেছি। ব্যাপারটা বিচ্ছিরি। না, আমি এনজয় করেছি তো। আচ্ছা শুনুন না, আমরা কি আকাশে এখন সিংহ দেখব? সাহাদ প্রিয়সীর দিকে তাকিয়ে এক পেশে হাসি দিয়ে বলল, অভিনয় করতে হবে না, সিংহ দেখা লাগবে না। সিংহ কি বসে আছে যে কখন ফারা তাকে চাইবে আর সে প্রজ্বলিত হবে? তারা দেখবে নাকি ভিতরে যাবে? দিয়া হাই তুলে বলে, সত্যি বলি, খিদে পেয়েছে। চলো, খাবে? রাতের খাবার শেষ করেছে শাহেজা এবং সাহাদ। মেয়েকে খাওয়ানো শেষ করে দুজন খেতে বসেছিল। সাহাদের খাবার শেষ, দিয়া তখনও খেয়েই যাচ্ছে। এত ধীরে খাচ্ছে, সাহাদ ভ্রু কুচকে পড়ার মাঝে মাঝে খাওয়া দেখছে। হাতে বই নিয়ে বসলো। সমুদ্রের গতিপথ পরিবর্তন হয়েছে, সাগর উত্তাল, থেমে থেমে নড়ে উঠেছে, মাঝে মাঝে আলোক ছটা দিচ্ছে। শাহেজা ঘুমিয়েছে। দিয়া ঘাবড়ে গিয়ে বলল, এমপি সাহেব, ঝড় উঠবে। সাহাদ হাতের বই সরিয়ে বলে, তাড়াতাড়ি খাও, দেরি করে খেলে উঠবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
কি বুঝে মেয়েটা গপাগপ খাবার গিলে ফেললো। ওর খাওয়ার স্পিড দেখে শাহাদ তাজ্জব বনে গেল। মনে মনে ভাবলো, কি বাজে হুমকি দিলাম, যার কোনো ভিত্তি নেই। অথচ এই মেয়েটা বিশ্বাস করে কেমন খাবার গিলছে। এরই মাঝে দিয়া খাবার শেষ করে শাহাদের পাশে এসে বসলো। শাহাদ দিয়ার মতি গতি বোঝার চেষ্টা করছে। দিয়া এদিক সেদিক ফিরে কেমন করে বলল, খেয়েছি তো, এমন করছে কেন তাহলে আকাশ? শাহাদ বোকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি, তুমি আমার কথা বিশ্বাস করলে? দিয়া আচানক গাল ফুলিয়ে মৃদু চিৎকার দিয়ে বলে, আপনি মাইন্ড গেম খেলছেন কেন? আমি তো ভয়ে আপনার অযৌক্তিক কথাকেও সত্য মেনে গিলে ফেললাম। এর মাঝে সমুদ্রের গর্জন দ্বিগুণ হলো। দিয়ার মুখখানা এমন হলো যে কেঁদেই দেবে। শাহাদ হেসে বলল, ম্যাডাম একটু জানালাটা খুলুন, বাতাসটা প্রচণ্ড ঠান্ডা আর শিহরণ জাগানো। চেঁচিয়ে উঠল দিয়া। পাগলে কামড়াচ্ছে আমায়? বাইরে কি অবস্থা? আপনাকে কে বলেছে আমাদের মাঝ সমুদ্রে এনে মজা করতে? কি হবে আমার মেয়েটার? শিপটা এমন নড়ছে কেন? শাহাদ শান্ত। প্রথমবার বলেই দিয়ার মনে এত ভয়। এ তো সমুদ্রের সাধারণ নিত্য নৈমিত্তিক ঘটনা। পূর্ণ মনোযোগ দিল বইতে। দিয়া কমফর্টার মুড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শাহাদ নিশ্চুপ। ঝড় ক্ষীণ হয়েছে। খানিক বাদে কমফর্টার উঠিয়ে শাহাদকে দেখতে চেষ্টা করলো। ফলস্বরূপ লজ্জা পেল। শাহাদ ওর দিকে তাকিয়ে হাসছে। কমফর্টার সরিয়ে বলল, হাসছেন কেন? কাদার মতো কিছু কি হয়েছে? ঠোঁট বাঁকিয়ে দিয়া বলল, কাঁদতে হবে না। আচ্ছা, কি পড়ছেন? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। দিয়া উঠে বসলো। জানার আগ্রহ নিয়ে বলল, সেই আলবাট্রস কাহিনীটা না? শাহাদ মাথা ঝাঁকালো। পুনরায় দিয়া প্রশ্ন করলো, আগে পড়েনি? বেশ কয়েকবার। ভালো লাগে। এই বই থেকে অনেক কিছু শিখেছি জীবনে। তুমি পড়েছো? না, শুনেছি। আচ্ছা, আলবাট্রস কি সত্যি শুভ ভাগ্যের প্রতীক? জানি না তো, তবে বইয়ের কাহিনী অনুযায়ী তো তাই বুঝায়। কোলড্রিজ তো আমাদের তাই বুঝিয়েছে। আপনাকে কেন সবাই আলবাট্রস ডাকে? তুমি কি করে জানলে? ছোট ভাইয়া বলেছিল। এছাড়া আজ শিপেও শুনেছি অনেকে আপনাকে আলবাট্রস বলেছে। শাহাদ হেসে বলে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারে যে কাজটা আলবাট্রস করেছে, এমন কিছু কাজ আমি 10 বছর আগে করেছি বলে তাদের ধারণা। তাই হয়তো ডাকে। কি করেছেন? তেমন কিছু না। কয়েকজন নাবিক এবং ক্রু ফেসে গিয়েছিল সমুদ্রে। ঠিকঠাক দিক নির্দেশনা দিয়ে তাদের উদ্ধার করেছি। এগুলো সবাই করে। আমার বেলায় একটু অতিরঞ্জিত প্রশংসা করে ফেলেছে সবাই, এতটুকুই। এনিওয়ে, ঘুমাও, কথা কম বলো, বিশ্রাম প্রয়োজন। কথা না বাড়িয়ে দিয়া চুপচাপ মেয়ের দিকে ফিরল। ঘাড় ঘুরিয়ে দেখে মানুষটা আবার বই নিয়ে বসেছে। মনে দুষ্টুমি খেললো। জানালাটা আস্তে করে খুলে দিল। শিরশিরে বাতাস ঢুকছে। শাহাদ আর চোখে দেখছে স্ত্রীর কর্মকাণ্ড। খাট থেকে নেমে সরাসরি ধূপ করে শাহাদের কোলে এসে বসলো। হঠাৎ এমন কাজে শাহাদ আঁতকে উঠল। একপাশে বই রেখে ভ্রু কুচকে বলল, কি? দিয়া গলা জড়িয়ে বলল, আমি আপনার কোলে বসি, আপনি পড়ুন, জ্বালাবো না আমি। আজ তো বউ কোলে উঠে বসেছে, পড়ায় কি আর মন থাকবে? দিয়া মৃদু ধমক দিয়ে বলল, ঘুমাতে যাও। দিয়া উপেক্ষা করে বলল, পরিবেশটা দেখেছেন কি সুন্দর? ইস, কি শিরশির ঠান্ডা। আমার তো ভালো লাগছে। একটু খালি কোলে উঠেছে, তাও এমন কেন করছেন? আমাকে ভালো থাকতে দিলে কি ক্ষতি হতো তোমার? এই যে কোলে উঠে বসে আছো, বুঝতে পারছো আমার অনুভূতি? তাই বললাম ঘুমাতে যাও। দিয়া উঠে গিয়ে বলল, যাচ্ছি। সারাক্ষণ বাইরে আর বই। বিকেলেও ঘুমিয়েছি, সারাদিন রাত ঘুম আর ঘুম। ডান হাতের কবজিতে টান লাগালো দিয়া। একটানে কোলে বসিয়ে নিল শাহাদ। কোমর পেঁচিয়ে ধরে বলল, ভেবেছিলাম জাহাজে ছেড়ে দিব, নিজের ভালো বুঝলাম। নিজের ভালো বুঝলে না, অনুভূতি জাগিয়ে যাচ্ছ কোথায়? এই মোক্ষম সুযোগ এত সহজে হাতছাড়া করবে না শাহাদ ইমরোজ। ছানাটা ঘুমে। শাহাদের টেবিলের পাশের প্লেটে বিভিন্ন রকম ফল রাখা। প্লেটের উপর ঢাকনাটা উল্টে আঙুর নিয়ে দিয়ার মুখে পড়ে দিল। দুষ্টুমি হাসি দিয়ে বলল, মিষ্টি? দিয়া স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ।
প্লেটে হাত দিয়ে কমলা নিয়ে দিয়াকে মুখে পুরে দিয়ে বলল, কেমন? কমলা টক। দিয়া চোখ মুখ কুচকে বলল, মজা না, টক। দিয়ার মনোযোগ শাহাদের মুখে। শাহাদের ঠোঁটের কোণে হাসি। শেষ আরেকটা ফল নিয়ে দিয়ার মুখের সামনে আনতেই দিয়া আগের বারের মতো হা করলো। এবার শাহাদ হাত ঘুরিয়ে নিজের মুখে পুরে দিয়ে বলল, দিস ইজ মাই সুইটহার্ট। দিয়া প্লেটের দিকে পূর্ণ নজর দিল কি ফল দেখার জন্য। ফল দেখে গালের দুপাশে গোলাপি আভা ফুটে উঠল। ঠোঁটের উপর আপনা আপনি হাত চলে গেল। লজ্জায় উঠে যেতে চাইল কোমরের বেষ্টনী। আরো দৃঢ় হলো। ফলের বীজটা বসা অবস্থায় মুখ থেকে ছুঁড়ে বিনে ফেলল। এসে নিজেই বলল, এক্স্যাক্ট পয়েন্ট। এক টানে প্রিয়সীকে কাছে টেনে বলল, It's time to test my favorite one, dear lady lord of my heart. সকালের নাস্তায় ছিল বিন, ব্রেড টোস্ট, ম্যাঙ্গো জুস, লেমন মিন্ট, চিকেন সসেস এবং মাশরুম সালাদ। দিয়ার নাস্তার দিকে তাকিয়ে আছে ট্যাপ ট্যাপ করে। নিজে প্লেটটা হাতে নিয়ে মুখটা বিবর্ণ করে মেয়ের মুখে খাবার দিল। শাহাদ নাস্তা করতে করতে সহধর্মিণীকে বলল, খিচুড়ি খেতে চাইলে বলতে হয়, মনে মনে রেখে দিলে কি শিপের কুক বুঝে যাবে যে তাদের ম্যাডাম ফারহানা মেহতাবের মন পিঞ্জরে খিচুড়ি আর মাংস কি দিচ্ছে। শাহেজা নতুন খাবারের টেস্ট পেয়ে টুকটুক করে খাচ্ছে। শাহাদ মেয়ের দিকে তাকিয়ে বলল, বাবা খাবার মজা? মেয়ে মাথা নাড়িয়ে দুহাতে তালি দিয়ে বলে, বাবা খাবা, মজা মজা। শাহাদ হেসে বলে, আমার ছানাটাও মজা পেয়েছে, চুপ করে খেয়ে নাও, লাঞ্চে বাঙালি খাবার রাখতে বলবো। হ্যাপি? দিয়া মন খারাপ করে বলল, কাল থেকে এসব খাচ্ছি। আজ সেদ্ধ শাক পাতা, বিন, ওটস, কেক, লাল চালের ভাত, কম মশলাদার মাংস। এগুলো কিভাবে খায় সবাই? তোমাকে বুঝতে হবে, এরা কেউ বিয়ের দাওয়াত খেতে আসেনি বা শ্বশুর বাড়ি বেড়াতে যায়নি যে পেট পুরে মজা করে খাবে। প্রত্যেকের ক্যালোরি ফিটনেস নিয়ে ভাবতে হয় কুককে। অসুস্থ হলে মাঝ সমুদ্রে কি করবে? হ্যাঁ অবশ্যই ডক্টর আছে, মেডিকেল সিস্টেম আছে, কিন্তু এরপরও তো সাবধানে থাকতে হবে। বুঝেছি, থাকার বোঝাতে হবে না। দিয়া আপন মনে অনিচ্ছা সত্ত্বেও খেয়ে যাচ্ছে। শাহাদ এগিয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে বলল, দুজন চুপ করে বসো, খাইয়ে দিচ্ছি। যেভাবে খাওয়া হচ্ছে পুরোটা দিন লেগে যাবে। খাওয়াতে খাওয়াতে বলল, খাবার শেষে ছানাকে রেডি করে রেখো, আমরা প্রোগ্রামে যাব। দিয়া চমকে বলে, কি সাগরে প্রোগ্রাম? অবশ্যই, আমাদের সাথে আরো একটা শিপ ঘন্টাখানেকের মাঝে যুক্ত হবে। ব্যাপারটা সুন্দর। দিয়ার কাছে এই ব্যাপারগুলো খুব ইউনিক মনে হচ্ছে। কত সৌন্দর্য দেখা বাকি। এর মাঝে মা মেয়েকে খাইয়ে শাহাদ বলল, শেজাকে রেডি করো, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আলোচনায় বসেছে সিক্স স্পাইডার। সরাসরি ঝুঁকিপূর্ণ বলে সবাই ভিডিও বার্তায় সংযোগ স্থাপন করেছে। ইয়াজের মাথায় কিছু দুর্লভ অদ্ভুত ভাবনা ঘুরছে। সবাই অনেকদিন পর আলোচনায় বসাতে নিজেরা কথা বলছে। নোমান ইয়াজকে উদ্দেশ্য করে বলল, ইয়াজ চুপ করে কি ফোন যাচ্ছিস? ইয়াজ সম্বিত ফিরে পেয়ে বলল, ভাই একটা খটকা লাগছে। আমার মনের ভুল নাকি ব্যাপারটা রহস্যময়, বুঝে উঠতে পারছি না। সকলের পূর্ণ মনোযোগ ইয়াজের দিকে। শাহিন প্রশ্ন ছুড়ল, কি খটকা? ইয়াজ উত্তর দিল, বস আকাশপথ ছেড়ে পানিপথে নেমেছে কেন? নতুন যুদ্ধ ঘোষণা করবে নাকি? শাহিন বিরক্ত হয়ে বলল, এবার থাম, একটু স্বাভাবিক হ। সব বিষয়ে গোয়েন্দাগিরি স্বভাব এখনও আছে। ভাই মা শেহজাকে নিয়ে একটু স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা পানিপথে, আর কিছুই হবে না। ইয়াজ হালকা হেসে বলে, তবে সেই শিবে ভাইস অ্যাডমিরাল মানিক মোজাম্মেল কেন? চমকে উঠল সকলে। আমেরিকা যাওয়ার শিপে মানিক মোজাম্মেল স্যারের কি কাজ? শাহিন পাভেল চিন্তায় পড়ে গেল। এদিকে নোমান প্রশ্ন করে যাচ্ছে, অন্যদিকে লিমন ঘটনার আগ পিছ বুঝতে পারছে না। হঠাৎ তানভীর বলে উঠল, আমি কি খোঁজ নিয়ে দেখব? ইয়াজ মাথা নাড়িয়ে জানালো, দরকার নেই, কিছু একটা চলছে যা আমাদের চিন্তার বাইরে। আপাতত চুপ থাকাই ভালো। ঘাটতে গেলে এবার আরও থাপ্পড় মিশন নয়, লিস্টের এমন মিশন চালাবে জায়গা মতো।
নোমান, পাভেল এবং শাহিন অট্ট হাসিতে ফেটে পড়ল, আর বাকি তিনজনের মুখ চুপসে আছে। ইয়াজমলিন মুখে বলে উঠল, নেন, আরও বেশি করে মজা নেন। আমরা নাদান বাচ্চা বলে সব আমাদের ওপর দিয়েই যান। তৎক্ষণাৎ নোমান প্রতিবাদ করে বলল, তুই নাদান? আমি ভাইজানের হাতে রক্তাক্ত হয়েছি। এর চেয়ে বড় কথা, যতই সিক্স স্পাইডারে থাকি না কেন, ভাইজান আমাকে আগের মতো পছন্দ করেন না। গলার কাটা ভাবে উগড়ে ফেলতে পারলেই বাঁচে। মায়া আছে বলে এখনো আছি। একবার ভাইজানের অপছন্দের তালিকায় ঢুকলে ফিরে আসা সম্ভব না। পাভেল মাথা ঝাঁকিয়ে বলল, এই একটা বয়স সারাক্ষণ মনের মাঝে কাজ করে। মানুষটা যতই আগলে রাখুক, মন থেকে যদি কাউকে অপছন্দ করে, তার সাথে সব ধরনের আন্তরিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। টিমে আছে বলে নোমানকে সহ্য করে, অথবা সুরাইয়ার জন্য, নতুবা কবেই মেরে ফেলতো। নোমান ক্ষীণ হেসে বলে, অপরাধটাই যে অমন। বাবিমার চরিত্রের দাগ আমার জন্য লেগেছে। দুনিয়াতে শ্বাস নিতে পারি সেই অনেক। ভাইজান আমাকে দু চোখ দিয়ে সরাসরি যেন না দেখতে পারে, তাই এখানে পাঠিয়েছে। নতুবা তোরা কাছে থাকিস। আমাকে কি দেশে আসতে বলতে পারতো না? আমি চাইলাম আর উনি পাঠিয়ে দিলেন? মোটেই না। উনি নিজেও চান না, প্রয়োজন ছাড়া দেখা করতে চায় না। উনিই কাজ সেরে নিতে হয়। সবই বুঝি, কিন্তু মানুষটার স্নেহের জন্য মন ছটফট করে। বাদ দে, যা হওয়ার হয়েছে। ভাইজানকে ঘুরে আসতে দে, এরপর দেখি কি হয়। নিজেদের মাঝে আলোচনা চলছে। প্রশ্নবোধক চিহ্নটির সঠিকভাবে প্রয়োগ করছে সিক্স স্পাইডার। ইন্টেলিজেন্স টিম হলে এই এক ঝামেলা সাদামাটা কাজকেও গভীরভাবে দেখা শুরু হয়ে যায়। শিপের বরণ্য বনাঢ্য যাত্রার অন্তিমকাল এই মুহূর্তে। কিছুক্ষণের মাঝেই শিপ ইকুয়েটর সি পোর্টে ভিড়বে। এই কটা দিনে একবারের জন্য বিরক্তির আভাস যেমন ছিল না, তেমনই ছিল না কোনো কষ্ট। সেদিন সন্ধ্যায় জাহাজ পাটি থেকে নিজেদের ব্যক্তিগত কেবিনে এসে শাহাদকে খুশি মনে জড়িয়ে ধরে বলেছিল, শেজার বাবা, আমি আমার জীবনের সুন্দরতম সময়গুলো কাটাচ্ছি বোধ করি। আমি না ভীষণ খুশি। আপনি না থাকলে কি যে হতো আমার। শাহাদ আহ্লাদিত বউকে আগলে ধরে বলল, আমি না থাকলে আপনার মতো বিদেশিনের কিছুই হতো না, তবে শ্যামসুন্দরের কপাল পুরতই বোধ করি। খিলখিল করে হেসে উঠেছিল শাহাদ প্রিয়া। তুমি কি তৈরি? নেমে যাবো আমরা এখন। স্বামীর বাক্যে ধ্যান ছুটে গেল দিয়ার। দিয়া গায়ে সুন্দর করে ওড়না জড়িয়ে মাথা নেড়ে সায় দিতেই জাহাজ স্টাফরা এসে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। শাহাদ সামনে হাঁটছে শাহেজাকে কোলে নিয়ে। দিয়া পিছু নিল। শাহেজা শাহাদের কোলে এটা ওটা দেখাচ্ছে। উত্তেজিত কন্যার সকল প্রশ্নের জবাব দিচ্ছে শাহাদ। শিপ থেকে নামতেই দেখা পেল বন্ধুদের। রোকসানা এবং মল্লিকা এসে দিয়াকে জড়িয়ে ধরল। শাহাদের বন্ধুদের পরিবার এসেছে, যে যার মতো ঘুরবে, তবে মল্লিকার স্বামী এবং রোকসানার ছেলে জয়েন করবে তাদের সাথে। পোর্ট থেকে সোজা হোটেলে উঠবে ওরা। গাড়ি নিয়ে প্রস্তুত বন্ধুরা। শাহেজাকে কোলে নিয়ে হাঁটছে শাহাদ। মনিরুজ্জামান হাত বাড়াতেই শাহেজা বলে উঠল, দাবু না। শাহাদ বন্ধুর দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার নাকরা তুলে একটু স্বাভাবিক হোক, তারপর যাবে। রুকসানা হেসে বলে, তোর এই মেয়ে বড় হলে সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, দেখিস। শাহাদ হেসে বলল, এর আগে বিয়ে দিয়ে দিব, যেন সব নাকরা হাজবেন্ডের উপর দিয়ে যায়। দিয়া মিটমিটি হাসছে। মল্লিকা দিয়ার কাছে গিয়ে প্রশ্ন করল। দিয়া মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, যেভাবে উনি বলবেন আমি যদি তাই করি, নিজের মেয়ের বেলায় সব জায়েজ দেখলেন আপা। রোকসানা আড়ি পেতে এদের দুজনের কথা শুনে বলল, শাহাদ, তুই নিজের মেয়ের বেলায় সব জায়েজ করলি কেন? দিয়া ভাবি কি নাকড়া তোলে? হালকা ঘাড় উঠিয়ে ঠোঁট উল্টে এক পেশি হাসি দিয়ে বলল, আমি কি ধরে রাখছি? আরে বাবা। বন্ধুরা হাসতে হাসতে মজা নিচ্ছে। বয়সের এই সময়টাকে বেশ সুন্দরভাবে উপভোগ করছে। হাসতে হাসতেই এগিয়ে গেল গাড়ির দিকে। দুটো গাড়ি। মল্লিকা জোর করে দিয়াকে নিজের গাড়িতে তুলে শাহাদকে পাঠিয়ে দিল মনিরুজ্জামানের গাড়িতে। দিয়া প্রথমে আনবান করলেও রুকসানা এবং মল্লিকার কথার জালে পড়ে রাজি হয়ে বসে পড়েছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।